জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠক সোমবার, থাকবেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরেই ভোট চায় 52টি রাজনৈতিক দল, বলছেন বিএনপি নেতারা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা, তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই, এরা জানেও না কি কি দল আছে। জুলাই গণহত্যায় কাল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল, বিচার কাজ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে, জানালো প্রসিকিউশন। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো। জোয়ারের তোড়ে কয়েক জেলায় বাঁধে ভাঙন, নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, টানা বৃষ্টি আর উজানের ঢলে 4 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। রেলপথে ঈদ যাত্রা শুরু, দুর্ভোগ কমাতে বিশেষ 5 জোড়া ট্রেন চালু, কোরবানির পশু সরবরাহে 2 দিন চলবে ক্যাটল ট্রেন। দিনভর উৎসব মুখর পরিবেশে বিজিএমইএর নির্বাচন, ভোট পড়েছে প্রায় 88%, গণনায় বড় ব্যবধানে এগিয়ে ফোরাম। ক্রিকেটে বাজে পারফরমেন্স আর অনিয়মের কারণেই অপসারণ করা হয়েছে ফারুককে, বলছেন ক্রীড়া উপদেষ্টা। দাবি করলেন নিষেধাজ্ঞা নয়, সাধুবাদ জানিয়েছে আইসিসি। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন, তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অপারেশন সিন্দুরে যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত। আক্রমণে বিপর্যস্ত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণকৌশলে আনা হয় পরিবর্তন। আলোচনার জন্য আগামী 2 জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সূত্রে একথা জানানো হয়েছে। জানা গেছে সেদিন ঐকমত্য কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছে, যাতে কমিশনের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বিএনপি নেতারা বলছেন, ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হওয়ার কোনো কারণ দেখছেন না তারা। সংস্কারের অজুহাতে একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ তাদের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শিল্পকলায় আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করেন, বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নির্বাচন আদায় করে নেওয়া হবে। ছাত্র জনতার বিজয়, তার ছাত্র জনতা মানেই তো জনগণ ভিত্তিক ছাত্র না, ছাত্র ভিত্তিক জনগণ না। এই বিজয়ের যে সুফল তা যদি করতে চায় তাহলে তারা ভুলে গভীর ইতিহাসের রাস্তা। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5ই আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা, তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই, এরা জানেও না কি কি দল আছে, নিবন্ধন নেই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন, আলোচনার জন্য 2 জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে ফাটল ধরানোর জন্য অবিরাম প্রচেষ্টা করে যাচ্ছে। কেউ বিদেশে থেকে, কেউ স্বদেশে, কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে। সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা। আরো বলেন, সংস্কারের অজুহাতে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন চায় নিবন্ধিত ও অনিবন্ধিত অর্ধশতাধিকের বেশি রাজনৈতিক দল। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত ডিসেম্বর থেকে জুনের সময়সীমায় আশ্বস্ত বেশিরভাগ ইসলামপন্থী রাজনৈতিক দল। অবশ্য ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় পার্টি দ্রুত নির্বাচন চাইলেও বাকিরা ব্যস্ত পরিস্থিতি পর্যবেক্ষণে। ডিসেম্বরে নির্বাচন চাওয়া দলগুলোর নেতারা বলছেন, কয়েকটি দলকে বিশেষ সুবিধা দিতেই ডিসেম্বরে নির্বাচন দিতে চায় না সরকার। আরিফিন শাকিলের রিপোর্ট। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নিয়ে সরকার সাথে টানাপোড়েন চলছে বিএনপির। সে উত্তাপ আরও বাড়ে জাপানে প্রধান উপদেষ্টা দেয়া এই মন্তব্য নিয়ে। শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনে বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল ৪২টি রাজনৈতিক দল। তার মধ্যে নিবন্ধিত 10টি দল ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চেয়ে বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে। এছাড়া অনিবন্ধিত 12 দলীয় জোট, 11 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, 4 দলীয় গণতান্ত্রিক বাম ঐক্যসহ অন্তত 40টি দলেরও একই দাবি। ডিসেম্বরের শর্ত না দিলেও দ্রুত ভোটের রোডম্যাপ চায় আরও কয়েকটি দল। সরকার 9 মাস সময় তারা পেয়েছেন, সুতরাং আমি মনে করি বাকি যে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে নির্বাচন সংক্রান্ত জরুরি কাজগুলো সম্পন্ন করা সম্ভব। প্রশাসনকে প্রস্তুত করবার জন্য যদি ডিসেম্বরে ধরি, এখনও 6 থেকে 7 মাস সময় আছে। আমি মনে করি এটা যথেষ্ট সময়। এটা বিশেষ কোনো দল বা অংশকে সুবিধা দেবার জন্য অথবা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য অনিশ্চিতকালের জন্য নির্বাচনটাকে ঝুলিয়ে রাখাটা যৌক্তিক হবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা মনে করি অবশ্যই ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়ার দরকার এবং ডিসেম্বরের মধ্যেই আমরা নতুন নির্বাচিত সরকার দেখতে চাই। ওনার কথা বিশেষ উদ্দেশ্য প্রণীত এবং সত্যের অপলাপ বলে আমরা মনে করি। উনি হয়তোবা এই সময়টা ক্ষেপণ করে বিশেষ কারোর উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই। যদি আমরা দেখি উদ্দেশ্য প্রণীতভাবে নির্বাচন ডিলে করতে চান, তাহলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব। তবে ডিসেম্বরে নির্বাচনের চাইতে সংস্কার আর বিচারে বেশি জোর ইসলামপন্থী 5টি নিবন্ধিত রাজনৈতিক দলের। এছাড়া অনিবন্ধিত বেশিরভাগ ধর্মভিত্তিক দলগুলোও একই পথে। ডিসেম্বরে করতেই হবে, সংস্কার বাদ দেয়া এটা আমরা একমত না। যে নির্বাচনের আগে সংস্কার এবং খুনি শেখ হাসিনা দোষরদের বিচার দৃশ্যমান হওয়া, এরপরে নির্বাচন হওয়া। এতে যদি ডিসেম্বরে না হয়ে যদি ফেব্রুয়ারিতে হয়, মার্চে হয়, এটা আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি। এর মধ্যে জামাতে ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়েছে। নিবন্ধন স্থগিত আছে আওয়ামী লীগের। এছাড়া 7 জানুয়ারি নির্বাচনে অংশ নেয়া ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ তকমায় ভোটের আলোচনা থেকে ছিটকে পড়া দলগুলো রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে। দলগুলোর অনেক নেতার সাথেই যোগাযোগ করলেও তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। শুধু জানিয়েছেন দ্রুতই দেশে সুষ্ঠু নির্বাচন চান তারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামীকাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি জানান, 12ই মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা জানায়, জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে। সেই অডিওর ফরেনসিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানান তিনি। অবিস্মরণীয় অর্জনগুলোর মধ্যে জলজলিতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের বিজয়। আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি, যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন। অবিস্মরণীয় অর্জনগুলোর মধ্যে জলজলিতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের বিজয়। আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি, যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল। সেই অপরাধের যে
যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ। আইনজীবীরা বলছেন এতে নিশ্চিত হবে বিচারের স্বচ্ছতা। এর আগে হিটলারের নাৎসি বাহিনীর বিচার থেকে শুরু করে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি কিংবা ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার সহ পৃথিবীর 22টি দেশে বিচার কাজ সরাসরি সম্প্রচারের নজির রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর বিচারে গঠিত হয় নুরেমবার্গ ট্রাইব্যুনাল। 1945-46 সালে সেই সময়েই সেই ট্রাইব্যুনালের বিচার সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সবশেষ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিংবা মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরাসরি বিচার শুনানি দেখেছে বিশ্ব। সব মিলিয়ে বিশ্বের অন্তত 21টি দেশ মামলার গুরুত্ব বিবেচনায় সরাসরি সম্প্রচার করে আসছে। এবার সেই কাতারে নাম লেখাচ্ছে বাংলাদেশ। রোববার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিলের আদালতের শুনানির চিত্র দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আর এমন উদ্যোগকে বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা বলছেন আইনজীবীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেওয়া। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। আইনজীবীরা বলছেন সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয়, বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়ে। কারণ এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হয়। সারা পৃথিবী প্রত্যক্ষ করবে, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে, যেহেতু যিনি অ্যাকিউজড তার লোকজন প্রত্যক্ষ করবে, একটা ভালো প্রেসারে থাকবে উভয় পক্ষ। বাইরের থেকে যারা দেখবেন তারা তো এই ট্রায়াল নিয়ে চুলচেরা বিশ্লেষণের যথেষ্ট সুযোগ আছে, ইভেন ইনক্লুডিং সাংবাদিক। তো সুতরাং এই একটা প্রেসারের কারণে হলো অন্তত ট্রায়ালটা আমি মনে করি গতানুগতিক ট্রায়াল থেকে ভালো হবে। এর আগে গত 20 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচারের উদ্যোগের কথা জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দিনভর উৎসবমুখর পরিবেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন শেষে এখনও ভোট গণনা চলছে। গণনায় বড় ব্যবধানে এগিয়ে ফোরাম। কমিশন জানায় ভোট পড়েছে 87.5%। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 5:15 পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এখনও চলছে গণনা। এতে দেখা যাচ্ছে বড় ভোটের ব্যবধানে ফোরামের বেশিরভাগ প্রার্থী সম্মিলিত পরিষদের প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছে। এই নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম মিলে 35টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 76 জন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্যানেল নেতারা। এবার ভোটার 1864 জন। দর্শক, বিজিএমইএ নির্বাচনের ভোট গণনার খবরাখবর রাখছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। এখন যাব তার কাছে, রয়েছেন রাজধানীর এডিসন ব্লু হোটেলে। তুহিন, এই মুহূর্তের অবস্থা আসলে জানতে চাই সবশেষ। শাওন, আপনি বুঝতে পারছেন যে ফলাফল একেবারে শেষ পর্যায়ে। কিছুক্ষণ আগে ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ফোরামের বেশিরভাগ প্রার্থী তারা বিপুল ভোটে এগিয়ে আছে এবং সর্বশেষ আমরা যতটুকু দেখেছি 1149 ভোট পেয়ে প্রথম স্থান যিনি হয়েছেন ফোরামের প্রার্থী তিনি হয়েছেন এবং অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও বিপুল ভোটের ব্যবধানে, অর্থাৎ দুটি ফোরাম যেখানে ছিল দুটি ফোরামের ভোটের ব্যবধান অনেক বেশি। এখানে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং কি খুব দ্রুত, অর্থাৎ বিকেল 5টার পর যখন ভোট গ্রহণ শেষ হয় তারপর থেকেই এখানে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা এক স্বচ্ছতা আনার জন্য সবাই
প্রজেক্টরের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে এবং এটা নিয়ে সবার ভিতরে একটা সন্তুষ্টিও আমরা লক্ষ্য করেছি এবং ভোটে যেন কোনো কারচুপি অনিয়ম না হয় তার একটা ভালো ব্যবস্থা ছিল এবং সেখানে যে এই সম্মিলিত ফোরামে আমাদের যমুনা গ্রুপের যে পরিচালক সুমাইয়া ইসলাম রুজালিন তিনিও বিপুল ভোটে এগিয়ে আছেন। আমরা সবশেষ হয়তো রেজাল্টটা যদি হাতে পাই তখন আমরা হয়তো আরও বিস্তারিত বলতে পারবো। তবে সেই সম্মিলিত ফোরাম এই বিজিএমের এই ভোটের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে বিপুল ভোটে এগিয়ে জয়লাভ করছে এবং এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আছে সবাই। নিশ্চয়ই পরবর্তী আপডেটটুকু জানাতে পারবো আপনার মাধ্যমে আমরা। ধন্যবাদ তুহিন আপনাকে। জাপানে 4 দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মধ্যরাতে তার দেশে ফেরার কথা। স্থানীয় সময় শনিবার বেলা 11:20 তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। এরপর দুদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নের জন্য 106 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। একই দিন সোকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের সুরমা, জাদুকাটা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, বাঁধে ধস দেখা দিয়েছে হবিগঞ্জেও। টানা বৃষ্টিতে প্লাবিত সিলেট নগরী, 4 জেলায় দেওয়া হয়েছে বন্যার পূর্বাভাস। তবে ঢল দ্রুত নামায় প্লাবন বা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। ফসল রক্ষা বাঁধ ভেঙে এভাবেই ঢুকছে ঢলের পানি। ডুবে আছে সুনামগঞ্জ, তাহিরপুরের বিস্তীর্ণ ফসলি জমি আর হাওর অঞ্চল। নিম্নচাপের কারণে কদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর প্রভাবে পানি বাড়ছে সুরমা, কুশিয়ারা, খাসিয়ামারা, জাদুকাটা সহ সীমান্ত নদীতে। সুনামগঞ্জের সদর ও বিশম্বরপুরে রাবার ড্যাম উপচে পানি ঢুকছে খরচার হাওরে। মেঘের পানি গুলা পড়তে আজকে অনেক, আর এর আগে তো বৃষ্টি অনেক আসছিল, তারপর আজকে বৃষ্টিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রত্যেক বছরই এমন বন্যা একটা না একটা ওই এই বাড়িঘর, এই পুকুরগুলো বাড়িগুলো আছে সব তল নিয়ে গা। বৃষ্টিপাত থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে সিলেটে। তবে দুপুর না গড়াতেই আবারও সেই প্রবল বেগে বর্ষণ। এতে হাঁটুপানির নিচে নগরীর চৌহাট্টা, হাওয়াপাড়া, মেডিকেল রোড সহ বেশ কিছু এলাকা। সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি আর ব্যবসায়ী প্রতিষ্ঠানেও। বিপাকে নগরবাসী। আমরা খাইটলো তো উঁচা সড়ক, এরপরেও পানি হয়ে যায়। যে অবস্থা আরম্ভ হয়েছে, ড্রেন বড়ি আগরে ভিতরে পানি ঢুকে। চৌহাট্টা পয়েন্টে, এটা সিলেটের কয়েকটা উঁচু জায়গার মধ্যে একটা ধরা যায়। রাস্তাও রিসেন্টলি উঁচু করা হয়েছে আরো। আমার জন্মের পরে কখনো আমি এখানে পানি দেখি নাই। আসাম ও ত্রিপুরার ভারী বৃষ্টিতে বেড়েছে খোয়াই নদীর পানি। তীব্র স্রোতে ধসে গেছে হবিগঞ্জ সদরের নদী তীরবর্তী বাঁধ। দ্রুত মেরামত না হলে লোকালয়ে প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে থাকি, কারণ এই ভাঙ্গার মধ্যে এইখানে 8 থেকে 10টি গ্রাম, মানে খুব রিস্কের মধ্যে থাকি। তবে ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় প্লাবন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। সিলেটের উপর দিয়ে গিয়ে হাওয়ার মঞ্চ হয়ে তারপরে ভৈরবে হয়ে গিয়ে মেঘনায় গিয়ে বইতো। তো এটা যেন দ্রুত নেমে যাচ্ছে আর কি। হয়তো নামার সময় ডেঞ্জার লেভেল ক্রস করলে একদিন একটু ভোগান্তি থাকবে এই আর কি। এদিকে পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মুহুরী নদীর পানিও। তবে এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচেই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ডুবোচরের সাথে ধাক্কা খেয়ে নোয়াখালীর হাতিয়ায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ সদস্য সহ এখনও নিখোঁজ 6 জন। বিকেলে করিমবাজারের ডুবারচরের মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি। পুলিশ জানায় ভাসানচর থেকে 4 পুলিশ সদস্য রোগী সহ 39 যাত্রী নিয়ে হরণী ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেয়। ভাসানচর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে একটি ডুবোচরের সাথে বাড়ি খেয়ে ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। তারা জানায় 32 জনকে জীবিত উদ্ধার করা গেলেও মেলে একজনের মরদেহ। এক পুলিশ সদস্য সহ এখনো খোঁজ মেলেনি 6 জনের।
সোমবার 2025-26 অর্থ বছরের বাজেট। চলতি বছরের বাজেটে আয়করের ক্ষেত্রে 50টির মতো পরিবর্তন আনা হচ্ছে। এসব পদক্ষেপের ফলে রাজস্ব আহরণে যেমন গতি আসবে, করদাতাদের জন্য স্পষ্ট হবে নতুন কাঠামো। সাধারণ করদাতার জন্য ন্যূনতম আয়কর 5,000 টাকা প্রস্তাব করা হয়েছে। নতুন করদাতাদের জন্য এই হার 1,000। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হতে পারে 4.25 লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা 5.25 লাখ হতে পারে। আগের কর স্ল্যাব তুলে দিয়ে 10 থেকে 30% মধ্যে কর হার পূর্ণ নির্ধারিত হতে পারে। কৃষি খাতেও আসছে নতুন সংযোজন। কৃষি আয় যদি 5 লাখ টাকার বেশি হয় তাহলে কর দিতে হবে। কৃষি পণ্য সরবরাহেও উচ্চ কর কমানো হচ্ছে। নতুন বাজেটে আপন ভাই বোনের মধ্যে সম্পদ দান করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত করের পরিমাণ পরবর্তী বছরগুলোয় সমন্বয় করা হতে পারে। ব্রোকারেজ হাউসের উচ্চ কর কমানো হচ্ছে। মোবাইল অপারেটরদের টার্ন ওভার কর 1.5% নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। তাছাড়া ইন্টারনেট সেবার উপর 5% কর আরোপ করা হতে পারে। অন্তর্বর্তী সরকারও দিতে যাচ্ছে গতানুগতিক বাজেট। 2025-26 অর্থ বছরের বাজেটে দেখা যাচ্ছে না নতুন কোনো চমক। এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। জানান, কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার। এক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগ বেশি হওয়া প্রয়োজন। এ সময় বিগত সরকারের বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে আখ্যা দেন সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকার দল। রাজস্ব আহরণ বৃদ্ধি নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদে বিতর্ক। সরকারি দল মনে করে উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। আর বিরোধী দলের মতে বাজেট বাস্তবায়নে কাঠামোগত সংস্কার জরুরি। যখন আমার এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো মানে স্পিকার বছরে 10 থেকে 15,000 কোটি টাকা আত্মসাৎ করে, এই রাজস্ব আহরণ করে আত্মসাৎ বন্ধ করতে পারবেন কিনা? অন্যান্য দেশের মানুষের 2টি হাত থাকলেও বাংলাদেশের মানুষের রয়েছে 3টি হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত। এবং সেই অজুহাতকে কাজে লাগিয়ে তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আমরা সেই অজুহাতটা বন্ধ করে রাজস্ব আহরণটা বৃদ্ধি করতে চাচ্ছি মাননীয় স্পিকার। গেল 15 বছরে বাজেটের নামে যারা লুটপাট চালিয়েছে তাদের দৃশ্যমান শাস্তির দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি, সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি এবং আমরা দেখেছি বিগত সরকার $100 বিলিয়ন বেশি ঋণের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে। যদি তাদের তালিকা প্রণয়ন করে সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুটতারাজের ধারাবাহিকতা সেটি বন্ধ হবে। দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসবার অপেক্ষায় রয়েছেন, তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। অনুষ্ঠানে বাজেট ও রাজস্ব নিয়ে ভাবনা তুলে ধরেন এই সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, রাজনীতিকদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। এ সময় কর আহরণ নীতিকে বৈষম্যমূলক উল্লেখ করেন তিনি। যদি আমরা অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, এটা অভিনব অর্থায়নের খাত, সেটা হলো যে রাজস্ব আদায় না বা আপনি কর পরোক্ষ বা প্রত্যক্ষ কর না, এইটা হলো অত্যাচারের কর যদি আমরা ফেরত নিয়ে আসি, আমার দুর্নীতির কর আমরা যদি এক করতে পারি তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি। ছায়া সংসদে প্রস্তাবটি গৃহীত না হয় বিজয়ী হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকায় নো ম্যানস ল্যান্ডে খাল খনন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে উপজেলার নিজ কালিকাপুর রাঙামাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, বিএসএফ তাদের দেশের উজানের পানি সরানোর জন্য এই খাল খনন করেছে। গত কয়েকদিনের বন্যায় ভারতের বিলোনিয়া শহরে পানি উঠে যায়। বৃহস্পতিবার রাতে সীমান্তের আলো বন্ধ করে খাল খননের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা তাদের প্রতিহত করে। ভারতীয় অংশে টিলা কেটে এই পানিটার তারা সরানোর ব্যবস্থা করছে। এটা করতে গিয়ে নোম্যান্স ল্যান্ডে 20 থেকে 30 মিটারের মতো তারা এই ড্রেনের কাজটি করে। তো আমরা সংবাদ পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি প্রতিবাদ ফ্ল্যাগ মিটিংও কল করা হয় এবং তাদেরকে জানানো হয় এটা বন্ধ করার জন্য। রাজধানীর গাবতলীর বেড়িবাঁধ এলাকায় 2 যুবকের নিহতের ঘটনাকে গণপিটুনি বলছে স্থানীয়রা। তবে নিহতের স্বজনদের অভিযোগ এটি হত্যাকাণ্ড। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঘটনাস্থলে একটি ব্যাগে রক্তমাখা ছুরি নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়রা এবং পুলিশও বলছে পরে কেউ ছুরিটি ওখানে রেখে গেছে। এলাকার নামই ভীতিকর।
হাড্ডিপট্টি। গাবতলী বাসস্ট্যান্ডের পর বেড়িবাঁধের আহমেদনগরে পড়েছে এই এলাকাটি। কয়েক মাস ধরেই এখানকার মানুষ অতিষ্ঠ চাঁদাবাজি, ছিনতাইয়ে। কিশোর গ্যাংয়ের সদস্যরাও বাসায় এসে হুমকি দেন বলে অভিযোগ বাসিন্দাদের। সবারই জীবনের একটা ভয় আছে, বুঝছেন। এরকম আহে চুরি চাপাটি নিয়ে মানুষের কোবাইতে লয়, কারণ জিনিস মিনিস খুলে নিতে লয়। যা 27টা দিন এলাকার মানুষের কোনো ঘুম নাই ভয়েতে। মজুমদার ভিলায় এই গ্যাংয়ের সদস্যদের আনাগোনা ছিল। শুক্রবার রাতে এখানে অভিযান চালায় পুলিশ। ভবনের দোতলায় একটি কক্ষ থেকে 4 কেজি গাঁজাসহ আটক করে 2 জনকে। সবকিছু মিলিয়ে এলাকার পরিস্থিতি ছিল উত্তেজনায় ভরা। শনিবার সকালের দিকে তানভীর আর ফাহিম নামের 20-22 বছরের 2 যুবক ওই এলাকায় যায়। স্থানীয়দের অভিযোগ এরা গ্যাংয়ের সদস্য, তাই এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। হালকা গান আঘাত করে গেছে, আজকে ওর এই অবস্থা করা হয়েছে আর কি, মারা হয়েছে, পাবলিকে মারছে। থানার পুলিশ এসে নিয়ে গেছে, 2 জন সহ ধরে নিয়ে গেছে। 2 জনকে ধরছে, মানে সেটা সেই 2 জনকে এই 2 জনের ঘনিষ্ঠ। হ্যাঁ, এদের ইনফরমেশন করা গেছে। ভবনটির সামনে সড়কে পড়েছিল ফাহিমের মরদেহ, সঙ্গে তার স্যান্ডেল জোড়া। ভবনের ভেতরে এই জায়গাটাতে পড়েছিল তানভীরের মরদেহ। পুলিশ এসে মরদেহ এখান থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভবনটির ঠিক এই জায়গাটাতে দাঁড়ানো ছিলেন, কিন্তু তখন পর্যন্ত এই ব্যাগটি এখানে ছিল না। আমরা এসে এই ব্যাগটি এখানেই দেখতে পাই এবং ব্যাগের ভেতরে রয়েছে একটি বড় ছুরি, যে ছুরিটি রক্তমাখা। এখানকার স্থানীয়রা বলছেন পুলিশ যখন এসছিল তখন এই ব্যাগটি এখানে ছিল না। ঘটনাস্থলে ব্যাগে রাখা ছুরি কি তাহলে পুলিশ দেখেনি? হঠাৎই কোথা থেকে এলো এই ছুরি? এখানে রাখলোই বা কারা? এসব প্রশ্ন এখন সামনে। উত্তর জানতে চাই দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেনের কাছে। এখানে আরেকটা চাপাতি আছে ব্যাগে, সার্চ করেন না যেখানে স্পট? এখানে দাঁড়াই তো বড় বড় অফিসার এখানে দাঁড়াই কথাবার্তা বলছে, এখানে কিছু ছিল না। যে ভবনটিতে 50-এর বেশি পরিবার বাস করত, 2 যুবক খুনের পর থেকে সেখানে শুনশান নীরব। রান্না রেখে চলে গেছেন কেউ কেউ। যে কয়েকজন আছেন তারাও অজানা আতঙ্কে, কথা বলতে চান না হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু ঘটনাটিকে গণপিটুনি মানতে নারাজ নিহত তানভীরের বাবা। তিনি জানান কয়েক মাস ধরে ছেলের সঙ্গে যোগাযোগ নেই। এরাল লিখতেছে গণপিটুনিতে মারা গেছে, ঠিক আছে, তো গণপিটুনিতে মারা গেলে তো কোপাইব না, তাই তো কোপায় মনে করেন পুরা শেষ করে দিছে। মাথার মনে করেন ঘিলুমুলু সব, এই সাইডে চোখ, বাম সাইডে চোখ মুখ সব বাইর কেলেছে কোপায়। নিহত তানভীর এবং ফাহিমের মরদেহ ময়নাতদন্ত করা হবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আগেভাগে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ভোগান্তিহীন যাত্রায় বেশিরভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন। রেল মন্ত্রণালয়ের সচিব জানান, গত ঈদের তুলনায় এবারের প্রস্তুতি আরও ভালো। এই ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় বাড়তি 5 জোড়া বিশেষ ট্রেন সহ 3টি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো 4 জুন থেকে চালু হবে। কমলাপুর থেকে ভোর 6টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঈদ যাত্রা। শিডিউল মেনে নির্ঝঞ্ঝাট যাত্রা করে বাকি ট্রেনগুলো। এবার এবং গতবার খুব ভালো ম্যানেজমেন্ট এবং ট্রেনও রাইট টাইমে আসছে, টিকিটও আমি রাইট টাইমে পাইছি। মানে অনেক বেশি চেঞ্জ হয়েছে আগের চাইতে, কোনো হ্যাসেল নাই। গতবারের তুলনায় একটু বেশি চ্যালেঞ্জিং এটা। এইবার আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের আবহাওয়া খুব খারাপ যাচ্ছে এখন। একই সাথে আরেকটা ব্যাপার, গরুর হাট, রেল লাইন ভিত্তিক 11টি গরুর হাট আছে সারা বাংলাদেশে, কাজে সেই বিষয়টিও কিন্তু এবার থাকছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যেখানে ডিজেলের দাম 2 টাকা কমিয়ে 102 টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম 3 টাকা করে কমিয়ে যথাক্রমে 122 ও 118 টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া গরিবের জ্বালানি কেরোসিনের দাম লিটারে 10 টাকা বাড়িয়ে 114 টাকা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শনিবার নতুন এই মূল্যের প্রজ্ঞাপন জারি করেছে, যা জুনের 1 তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করা হয়। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। রাতের বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। উমরা করতে যাচ্ছেন শুনলাম? সব আল্লাহর ইচ্ছা। আর উসিলা ভীষণ এম্পোরিয়াম মানে ভীষণ। রাজধানীর গাবতলীর বেড়িবাঁধ এলাকায় 2 যুবকের নিহতের ঘটনাকে গণপিটুনি বলছে স্থানীয়রা। তবে নিহতের স্বজনদের অভিযোগ এটি হত্যাকাণ্ড। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ঘটনাস্থলে একটি ব্যাগে রক্তমাখা ছুরি নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়রা এবং পুলিশও বলছে পরে কেউ ছুরিটি ওখানে রেখে গেছে। এলাকার নামই ভীতিকর, হাড্ডিপট্টি। গাবতলী বাসস্ট্যান্ডের পর বেড়িবাঁধের আহমেদনগরে পড়েছে এই এলাকাটি। কয়েক মাস ধরেই এখানকার মানুষ অতিষ্ঠ চাঁদাবাজি, ছিনতাইয়ে। কিশোর গ্যাংয়ের সদস্যরাও বাসায় এসে হুমকি দেন বলে অভিযোগ বাসিন্দাদের। সবারই জীবনের একটা ভয় আছে, বুঝছেন। এরকম আহে চুরি চাপাটি নিয়ে মানুষের কোবাইতে লয়, কারণ জিনিস মিনিস খুলে নিতে লয়। যা 27টা দিন এলাকার মানুষের কোনো ঘুম নাই ভয়েতে। মজুমদার ভিলায় এই গ্যাংয়ের সদস্যদের আনাগোনা ছিল। শুক্রবার রাতে এখানে অভিযান চালায় পুলিশ। ভবনের দোতলায় একটি কক্ষ থেকে 4 কেজি গাঁজাসহ আটক করে 2 জনকে। সবকিছু মিলিয়ে এলাকার পরিস্থিতি ছিল উত্তেজনায় ভরা। শনিবার সকালের দিকে তানভীর আর ফাহিম নামের 20-22 বছরের 2 যুবক ওই এলাকায় যায়। স্থানীয়দের অভিযোগ এরা গ্যাংয়ের সদস্য, তাই এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। হালকা গান আঘাত করে গেছে আজকে, ওরারে এই অবস্থা করা হয়েছে আর কি, মারা হয়েছে, পাবলিকে মারছে। থানার পুলিশ এসে নিয়ে গেছে, 2 জন সহ ধরে নিয়ে গেছে। 2 জনকে ধরছে, মানে সেটা সেই 2 জন কি এই 2 জনের ঘনিষ্ঠ? হ্যাঁ, এদের ইনফরমেশন এসে বলা কাছে। ভবনটির সামনে সড়কে পড়েছিল ফাহিমের মরদেহ, সঙ্গে তার স্যান্ডেল জোড়া। ভবনের ভেতরে এই জায়গাটাতে পড়েছিল তানভীরের মরদেহ। পুলিশ এসে মরদেহ এখান থেকে উদ্ধার করে মর্গে পাঠায়। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ভবনটির ঠিক এই জায়গাটাতে দাঁড়ানো ছিলেন, কিন্তু তখন পর্যন্ত এই ব্যাগটি এখানে ছিল না। আমরা এসে এই ব্যাগটি এখানেই দেখতে পাই এবং ব্যাগের ভেতরে রয়েছে একটি বড় ছুরি, যে ছুরিটি রক্তমাখা। এখানকার স্থানীয়রা বলছেন পুলিশ যখন এসছিল তখন এই ব্যাগটি এখানে ছিল না। ঘটনাস্থলে ব্যাগে রাখা ছুরি কি তাহলে পুলিশ দেখেনি? হঠাৎই কোথা থেকে এলো এই ছুরি? এখানে রাখলোই বা কারা? এসব প্রশ্ন এখন সামনে। উত্তর জানতে চাই দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেনের কাছে। এখানে আরেকটা চাপাতি আছে ব্যাগে, সার্চ করেন না যেখানে স্পট? এখানে দাঁড়াই তো বড় বড় অফিসার এখানে দাঁড়ায় কথাবার্তা বলছে, এখানে কিছু ছিল না। যে ভবনটিতে 50-এর বেশি পরিবার বাস করত, 2 যুবক খুনের পর থেকে সেখানে শুনশান নীরব। রান্না রেখে চলে গেছেন কেউ কেউ। যে কয়েকজন আছেন তারাও অজানা আতঙ্কে, কথা বলতে চান না হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু ঘটনাটিকে গণপিটুনি মানতে নারাজ নিহত তানভীরের বাবা। তিনি জানান কয়েক মাস ধরে ছেলের সঙ্গে যোগাযোগ নেই। এরা লিখতেছে গণপিটানিতে মারা গেছে, ঠিক আছে। তো গণপিটানিতে মারা গেলে তো কোপাইব না, এত কোপায় মনে করেন পুরা শেষ করে দিছে। মাথার মনে করেন ঘিলুমুলু সব, এই সাইডে চোখ, বাম সাইডে চোখ মুখ সব বাইরে গেছে কোপায়। নিহত তানভীর এবং ফাহিমের মরদেহ ময়নাতদন্ত করা হবে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেটের অবনতি ও অনিয়মের কারণে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে, এমন দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তার অপসারণে আইসিসির নিষেধাজ্ঞা না, বরং সংস্থাটি সাধুবাদ জানিয়েছে বলে দাবি তার। জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদকে নয়, বরং এনএসসির পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ।
দায়িত্ব গ্রহণের মাত্র 9 মাসের মধ্যে বদলে গেল সকল দৃশ্যপট। বিসিবির সভাপতি হিসেবে ক্রিকেট বদলের বাণী শুনিয়ে নিজেই বদলে গেলেন পদ থেকে। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সভাপতি হিসেবে দায়িত্ব থেকে সরানো হয়নি ফারুক আহমেদকে, বরং ক্রিকেটের অবনতি ও পারফরমেন্সের কারণে এনএসসির পরিচালক হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে, যে কারণে বিসিবির সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে তাকে। জানালেন আইসিসির অবস্থানের কথাও। আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি, আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করে। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয়। 8 পরিচালকের অনাস্থার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে ফারুক আহমেদ নিজ থেকে সরে এলে এনএসসির পরিচালক পদ থেকে তাকে সরানোর প্রয়োজন হতো না বলে মত তার। পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা, উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। বিসিবির আগের বোর্ডে যারা পরিচালক ছিলেন তারা প্রত্যেকেই আছেন বহাল তবিয়াতে। তবে ফারুক আহমেদের বেলায় ব্যতিক্রম কেন, সেই প্রশ্ন ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে। কনস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচিত কোনো পরিচালককে তো আসলে অপসারণ করতে পারি না। তবে আগামীতে ইলেকশন আসছে, আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। দেশের ক্রীড়া ক্ষেত্রগুলোর উন্নয়নে প্রত্যেক ফেডারেশন ও সংস্থাগুলোকে কাজের অগ্রগতি ও অডিট রিপোর্টের মাধ্যমে সামনে মূল্যায়ন করা হবে বলে জানান আসিফ মাহমুদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে অপারেশন সিন্দুর চলাকালে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত। দেশটির চিফ অব ডিফেন্স অনিল চৌহানের দাবি, অভিযানের প্রথম দিন ক্ষয়ক্ষতির পরে রণকৌশল পাল্টে ফেলে ভারতীয় বিমান বাহিনী, আর তাতেই পান ব্যাপক সাফল্য। শনিবার সিঙ্গাপুরে সাংগ্রিলা সম্মেলনের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। এ সময় পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির শঙ্কা অবশ্য নাকচ করেছেন ভারতের সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।